সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। মুম্বাইতে বসে বিজেপিকে তো বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যা করার অভিযোগ, বিজেপিকে বোল্ড আউট করার ক্ষমতা রাখি ঐক্যবদ্ধ হয়ে লড়ার ডাক মমতার। মমতার নিশানায় কংগ্রেস, জাতীয় স্তরে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না অভিযোগ মমতার, গোয়ায় একা লড়ার ডাক। মুম্বাই সিনেমা শিল্পের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ মমতার সামনেই নালিশ সোয়ারা ভাস্করের। ইউএপিএ এর অপব্যবহার হচ্ছে, বিজেপিকে সরাতেই হবে প্রত্যয়ী মমতা। শরদ পাওয়ারের সঙ্গে মমতার বৈঠক, সঙ্গী অভিষেক, আলোচনা সদর্থক, মন্তব্য সরাদের। ইউপিএ বলে কিছু নেই, বিজেপি বিরোধী তৃতীয় বিকল্প শক্তি করায় জোর মমতার। কলকাতা পুরভোটের প্রস্তুতি, জেলা শাসক ও পুলিশ সুপারকে স্পর্শকাতর বুথের তালিকা তৈরির নির্দেশ কমিশনের। বৃহস্পতিবার ফের রাজ্য নির্বাচন কমিশনকে তলব রাজ্যপালের। অবশেষে শুরু হলো গদর 2 এর শুটিং। ছবির মুখ্য ভূমিকায় সানি দেওল, আমিষা প্যাটেল, উৎকর্ষ শর্মা। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। মুম্বাই থেকে গোটা দেশের কাছে গণতন্ত্র রক্ষা ও বিজেপিকে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই সফরের দ্বিতীয় দিনে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের আগে নাগরিক সমাজের সঙ্গে আলাপচারিতায় বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই পরবর্তী দেশের প্রধানমন্ত্রী কে হবেন প্রসঙ্গে মমতা বলেন, প্রধানমন্ত্রী কে হবে তা পরে পরিস্থিতি ঠিক করবে, গণতন্ত্র রক্ষা করাটাই মূল বিষয়। চরম দক্ষিণপন্থীদের হাতে দেশ আক্রান্ত, বিজেপিকে রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত করতে হবে, বিজেপিকে বোল্ড আউট করাই প্রধান লক্ষ্য বলে জানালেন তিনি। বিজেপি বাংলার ঐক্য নষ্ট করতে চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কোনো আলোচনা ছাড়াই বিজেপির কৃষি আইন প্রত্যাহার নিয়েও সরব হন তিনি। উত্তরপ্রদেশ নির্বাচনের জন্যই কৃষি আইন প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আইন প্রত্যাহার নিয়ে কোনো আলোচনা করেনি কেন্দ্র। আলোচনা সভা থেকে সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী। কোথাও একসঙ্গে, কোথাও আবার আলাদা, কখনো আবার হাত শিবির ভেঙেই জোড়া ফুলে দলে দলে যোগ। সুস্মিতা দেব, কীর্তি আজাদ, অশোক তনওয়ার থেকে মেঘালয়ের 12 জন বিধায়ক সহ মুকুল সাংমা তৃণমূলে যোগ বিভাজনের রেখাটা যেন আরও স্পষ্ট করে দিয়েছে। এমন পরিস্থিতিতে বিজেপি বিরোধী যুদ্ধে তৃণমূল এবং কংগ্রেসের সমীকরণ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মুম্বাই সফরে গিয়ে সমস্ত জল্পনার জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিদ্বজ্জনদের বৈঠকে মমতা এক প্রশ্নের উত্তরে সাফ জানান, রাস্তায় নেমে লড়াই করতে হবে। It depends on state to state. India is a vast country. And India, there are so many multi-political system is also there. So what is going on Maharashtra, why we will be disturbing that system? That we are not. Where there is no possibility, where Congress is not going to compromise. The fight means, compromise means they are not fighting the battles. There BJP is growing. There we will not allow BJP to grow. There we have to work together. অন্যদিকে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ইউপিএ বলে এখন আর কিছু নেই। এদিকে মমতার মুম্বাই সফরের মধ্যেই কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে সংগঠিত করা অসম্ভব বলে মন্তব্য করেন শরদ ঘনিষ্ঠ এনসিপি নেতা নবাব মালিক। মমতার সঙ্গে বৈঠকের পর উল্টো সুর শোনা গেল শরদের গলায়। একপাশে নবাব ও অন্য পাশে মমতাকে নিয়ে এনসিপি নেতা জানিয়ে দিলেন, এই পরিস্থিতিতে সবাইকে একজোট হতে হবে, বিজেপির বিরুদ্ধে যে দলই আসতে চাইবে তাকেই স্বাগত। কিন্তু 2021 নির্বাচনে মমতা পথে নেমে লড়াই করেছিলেন বলেই নির্বাচনে অভাবনীয় ফলাফল হয়েছে। মমতা তার অভিজ্ঞতা থেকেই একথা বলেছেন বলে জানিয়ে দেন শরদ পাওয়ার। कांग्रेस या किसी को लेना, सीधी बात एक है कि those who are against BJP, if they come together, they are welcome. आज वेस्ट बंगाल में ममता जी की जो जीत हुई, वो फील्ड और लेवल पर काम करने वाले लाखों तृणमूल कांग्रेस के जो साथी है, उनकी मेहनत से वो वहाँ की जीत हो गई। और इससे उनका पर्सनल जो एक्सपीरियंस है वो उन्होंने किया
हम उनका स्वागत करते हैं। সত্যি কথা বলার স্বাধীনতা শিল্পীদের নেই। বিজেপি ও তার সহযোগী দলগুলির হুমকির মুখে পড়তে হচ্ছে মুক্তমনা অভিনেতা ও কলাকুশলীদের। মুম্বাইতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন বলিউড অভিনেত্রী সোয়ারা ভাস্কর। 12 জন সাংসদকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে লোকসভার সামনে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় সামিল হল বিরোধী দলগুলি। বুধবার ধর্নায় হাজির ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ বিরোধী দলের নেতারা। ছিলেন তৃণমূল সাংসদেরাও। রাজ্যসভায় চেয়ারম্যানের প্রতি নজরবিহীনভাবে অশ্রদ্ধা প্রদর্শন, দুর্ব্যবহার ও ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা রক্ষীদের উপরে আক্রমণের অভিযোগে 12 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, অনিল দেসাই, সিপিএমের এলামারাম করিম, কংগ্রেসের ফুলদেবী কোরাম, ছায়া ভার্মা, আর বোরা, রাজমণি পাটিল, সৈয়দ নাসির হোসেন, অখিলেশ প্রসাদ সিং। এছাড়াও তৃণমূলের দোলা সেন ও শান্তা ছেত্রীকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূলের 2 সাংসদ বুধবার থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন। এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ অভিযোগ করেন 12 জন সাংসদদের মধ্যে আলাদা করে 2 সাংসদকে ডেকে পাঠায় শাসক দল। সাংসদদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে বিজেপি। যেভাবে রাজ্যসভায় 12 জন সাংসদকে নিলম্বিত করা হলো বা সাসপেন্ড করা হলো, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই এই 12 জনের মধ্যেও ডিভিশন আনার চেষ্টা করছে শাসক দল। আমি জানি 2 জন এই সাসপেন্ডেড এমপিদের আলাদা করে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তারা যায়নি, সেই জন্য তাদের ধন্যবাদ। তারা কারা, কোন পার্টি, এটা আমি বলতে চাই না, তবে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই সরকার থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে। কৃষক মৃত্যুর তথ্য খারিজ কেন্দ্রের 1 বছরেরও বেশি সময় ধরে চলা দীর্ঘ আন্দোলনে কোনো কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেনি বলে সংসদে জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। গত বছরে কেন্দ্রের নয়া 3 কৃষি আইন পাস হওয়ার পরই বিরোধিতায় নামেন কৃষকেরা। কেন্দ্র নিজের সিদ্ধান্তে অনড় থাকায় আন্দোলনের পথ বেছে নিতে হয় তাদের। দিল্লির বিভিন্ন সীমানায় অবস্থান বিক্ষোভে বসেন কৃষকরা। দীর্ঘ আন্দোলনে প্রাণ যায় অনেকের, কখনো আবার রহস্যজনকভাবে কৃষকদের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে কেন্দ্রের সিদ্ধান্তে অনড় থাকায় হতাশ হয়ে প্রাণ দিতে হয়েছে তাদেরকে। তবে সেই সমস্ত অভিযোগই খারিজ করে দিল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। সংসদে তিনি বলেন 1 বছরেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে কোনো কৃষকের মৃত্যুর তথ্য সরকারের কাছে নেই, ফলে ক্ষতিপূরণ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওমিক্রন ঠেকাতে TTT এর ওপরেই জোর দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। TTT এর অর্থ টেস্ট, ট্র্যাক ও ট্রিট স্ট্র্যাটেজি। মঙ্গলবারের বৈঠকের পর সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কঠোরভাবে করোনাবিধি মেনে চলতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। RT-PCR ও RAT পরীক্ষার সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। সংক্রমণ বাড়ার উপরে নির্ভর করে ক্লাস্টার ও হটস্পট জোন চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও সংক্রমণ রুখতে সুষ্ঠু পরিকাঠামো, ওষুধ মজুদ, হোম আইসোলেশনের মতন ব্যবস্থা করার কথা বলা হয়েছে। পজিটিভ রিপোর্টের ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য ও জেলা স্তরের সমন্বয়ে জোর। টিকাকরণে সুব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। পরিবহন নিগমের নতুন দায়িত্ব পেয়ে তৎপর মদন মিত্র। বাস, ট্রাম, অটোতেই অফিসে গেলেন। শুনলেন জনসাধারণের সমস্যার কথা। ভবিষ্যতেও সেই দিক ভেবেই এগোবেন বলে জানালেন। বাস ভাড়া বাড়ানো হবে না, জনগণের চাহিদা মেনে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। মহিলাদের সুবিধার দিকটিও দেখা হবে। আগামী পরিকল্পনা হিসেবে এমনটাই জানালেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। বেহালা পশ্চিমে 128 নম্বর ওয়ার্ডে 6 বারের কাউন্সিলর। এই নিয়ে 7 বার ভোটে লড়ছেন। মানুষের পাশে থাকাটাই তার ইউএসপি। এবারে কাউন্সিলর হয়ে এলাকায় ড্রেনেজ ও পানীয় জলের সমস্যা মেটাতে চান 128 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী রত্না রায়। জোর কদমে প্রচারে প্রার্থীরা। বুধবার সকাল থেকেই 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী তরুণ সাহাকে নিয়ে প্রচার সারলেন এলাকার বিধায়ক অতীন ঘোষ। মিছিল করে ঘুরে বেড়ালেন গোটা চত্বর। দৌড়ে দৌড়ে ঘুরে জনসংযোগ করলেন দুজন। বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার দুর্ঘটনা ঘটছে চিংড়িঘাটায়। মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন আর একটাও দুর্ঘটনা দেখতে চাই না। কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের দ্বন্দ্বের জেরে দুর্ঘটনা ঘটছে আর মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। এরপরেই নড়ে চড়ে বসল বিধাননগর পুলিশ। প্রতি বছরের মতো এবছরও রাজ্য পুলিশের উদ্যোগে পালিত হচ্ছে সেফ ড্রাইভ, সেফ লাইফ কর্মসূচি। তবে এবার অঙ্গীকার আরও জোরদার। বাড়ানো হবে সিসিটিভি ক্যামেরা, থাকবে স্পিড মিটার ক্যামেরাও।
বৃহস্পতিবার সল্টলেক করুণাময়ী থেকে একটি বাইক মিছিলের আয়োজন করে বিধাননগর পুলিশ। নেতৃত্বে ছিলেন বিধাননগর ডিসি ট্রাফিক ইন্দিরা মুখোপাধ্যায়। পথ দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষের ঠিক কী করণীয় সেটা তুলে ধরাই মিছিলের মূল উদ্দেশ্য। নিজের স্কুলে ঢুকে এলোপাথারি গুলি চালালো 15 বছরের এক ছাত্র। অতর্কিত এই হামলায় 3 ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। 8 জন গুরুতর আহত হয়েছে, এর মধ্যে 2 জনের অস্ত্রোপচার করতে হয়। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। জানা গেছে মিশিগানের একটি হাই স্কুলে ঢুকে নিজের সহপাঠীদের দিকে নির্বিচারে গুলি চালাতে থাকে সে। মৃত 3 জনের মধ্যে 2 জন 14 বছর ও 17 বছরের কিশোরী। মৃত আরেক কিশোরের বয়স 16। এই কাণ্ড ঘটানোর পর আত্মসমর্পণ করে ছাত্রটি। অকল্যান্ড কাউন্টি শেরিফ অফিসের তরফে জানানো হয়েছে ওই ছাত্র গ্রেফতারিতে কোনো বাধা দেয়নি। কী কারণে সে গুলি চালালো তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টি খবরে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। পুর নির্বাচনে বুথের নিরাপত্তায় বিশেষ নজর রাজ্য নির্বাচন কমিশনের। কলকাতা পুর নির্বাচনে নিরাপত্তা থাকবে পর্যাপ্ত। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে চলেছে দফায় দফায় আলোচনা। আগামী কয়েকদিনের মধ্যেই বুথের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ বাহিনীর বিন্যাস কী হবে তা জানা যাবে। 2015 সালে কলকাতা পুরসভা নির্বাচনে সশস্ত্র পুলিশ বাহিনীর সংখ্যা ছিল একটা বুথের ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ ও 2 জন লাঠিধারী কনস্টেবল। বুথের সংখ্যা অনুযায়ী বেড়েছিল সশস্ত্র পুলিশ বাহিনী। 2015 সালে কলকাতা পুর নির্বাচনে ছিল 27,000 কলকাতা পুলিশ। রাজ্য পুলিশের সংখ্যা ছিল 5,000। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে জানা যাচ্ছে। এবারে কলকাতা পুর নির্বাচনে 1,707টি ভোট কেন্দ্র রয়েছে, 4,742টি বুথ। 2015 সালে ভোট কেন্দ্র ছিল 1,504টি, বুথ ছিল 4,704টি। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে সশস্ত্র পুলিশের সংখ্যা। নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপ্রধান হিসেবে বিদেশে যান। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে বিনিয়োগ আনার স্বার্থে শিল্পপতিদের কাছে গেছেন। সেটা রাজ্যের স্বার্থেই। তথাগতের মুম্বাই সফর কটাক্ষে পাল্টা মন্তব্য ফিরহাদ হাকিমের। বিজেপি দলটা অবলুপ্তির পথে। ক্ষমতায় টিকে থাকতে হলে মানুষের মন জয় করতে হয়, যা বিজেপি নেতা নেত্রীরা করতে ব্যর্থ। সেই প্রভাবই দলের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিজেপির পুরো বৈঠক চলাকালীন রূপা গঙ্গোপাধ্যায়ের বৈঠক ত্যাগ প্রসঙ্গে কটাক্ষ ফিরহাদ হাকিমের। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেসের সিংহভাগ প্রার্থী মনোনয়ন জমা দিলেও অনেকটাই পিছিয়ে গেরুয়া শিবির। সোমবার বিকেলে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। মঙ্গলবার রাত পর্যন্ত মনোনয়ন দেন মাত্র 22 জন। বুধবার তাই কোমর বেঁধে মনোনয়নের হিড়িক। মনোনয়ন জমা দেন মীনা দেবী পুরোহিত। তিনি দীর্ঘদিনের কাউন্সিলর, বলা যেতে পারে পোড় খাওয়া নেত্রী। এবারেও প্রার্থী তিনি। পুরভোট নিয়েও যথেষ্ট আশাবাদী। নির্বাচনকে নির্বাচনের মতোই দেখছি, তবে মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি প্রার্থীদের কারো কোনো অসুবিধা নেই। 50 নম্বর ওয়ার্ডে জয় নিয়ে 100% নিশ্চিত প্রার্থী সজল ঘোষ। 68 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সুদর্শনা মুখোপাধ্যায়। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথমে সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে তৃণমূল, কিন্তু পরে প্রার্থী পরিবর্তন করে পুরনো প্রার্থী সুদর্শনাকেই প্রার্থী হিসেবে বেছে নিল দল। অন্যদিকে নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দেন সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন দাদার ছবি হাতে নিয়ে সার্ভে বিল্ডিংয়ে যান তিনি। তৃণমূল সূত্রে খবর, গত রবিবার তনিমা গিয়েছিলেন দলের প্রতীক আনতে। দেবাশিস কুমারের অফিস থেকে দক্ষিণ কলকাতার প্রার্থীদের প্রতীক দেওয়া হচ্ছিল। তনিমা সেই প্রতীক পেয়েও গিয়েছিলেন, কিন্তু পরে সেই প্রতীক তার হাত থেকে নিয়ে নেওয়া হয়। পরে তিনি জানতে পারেন ওই ওয়ার্ডে সুদর্শনাকে প্রার্থী করেছে দল। তারপরেই তিনি নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত নেন। উচ্চ মাধ্যমিকের পর মাধ্যমিকের টেস্ট নিয়েও বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মাথায় ঝুলছে ওমিক্রনের ফাঁড়া। ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হলে যাতে টেস্টের ভিত্তিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করা যায় সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত মনে করছেন বিশেষজ্ঞরা। 13 থেকে 24 ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে সম্পূর্ণ করতে হবে পরীক্ষা। মাধ্যমিকের প্রশ্নপত্রের কথা মাথায় রেখে টেস্টের প্রশ্নপত্র তৈরির কথা বলা হয়েছে। প্রত্যেক পরীক্ষার প্রশ্নপত্র পর্ষদে মেল করে অথবা সরাসরি পাঠাতে বলা হয়েছে। দেওয়া হয়েছে মেল আইডিও। টেস্ট পেপার wppse@gmail.com।
মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 31শে ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা করাতে বলা হয়েছে। মায়ানমারে গত 5 মাসে প্রায় 200 সেনার মৃত্যু হয়েছে, এমনটাই দাবি বিদ্রোহী গোষ্ঠী কোকাংয়ের। গণতন্ত্র ফিরে পেতে তারা লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে আং সান সুচির বিরুদ্ধে নতুন করে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ এনেছে জান্তা সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে মায়ানমারের সেনা অভ্যুত্থানের পর জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে দেশটির বিভিন্ন অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী। এরই মাঝে সেনাদের সরিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেছে বিদ্রোহী দল কোকাং। তাদের দাবি রক্তক্ষয়ী ওই সংগ্রামে মৃত্যু হয়েছে সেনাবাহিনীর 200 সদস্যর। তাদের দলের 10 সদস্যের মৃত্যু হয়েছে, আহত অর্ধ শতাধিক। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে। মার্কিন আধিকারিকদের সঙ্গে দ্বিতীয়বারের বৈঠকে আর্থিক সাহায্য দিতে অনুরোধ করল তালিবান। আমেরিকার প্রদেয় হাজার হাজার কোটি ডলার আটকে রয়েছে। সেই আটকে রাখা অর্থই এবার দেওয়ার অনুরোধ আফগানিস্তানের তালিবান সরকারের। শুধু তাই নয়, আফগানিস্তানকে আমেরিকার কালো তালিকা থেকে সরাতেও অনুরোধ জানিয়েছে তালিব সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং আফগানিস্তানের মার্কিন প্রতিনিধি টম ওয়েস্ট। এছাড়াও অন্যান্য পদাধিকারীরাও ছিলেন উপস্থিত। আমেরিকা সেনা প্রত্যাহার করে নেওয়ার পর দুপক্ষের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার বৈঠক হলো কাতারে। আর্থিক বরাদ্দ ছাড়াও রাজনৈতিক, অর্থনৈতিক, মানবাধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। ইউক্রেনের উপর রাশিয়ার সেনা আগ্রাসন নিয়ে এমনিতেই ফুঁসছে আমেরিকা। এই আবহে এবার রাশিয়াকে হুঁশিয়ারি আমেরিকা ও সহযোগী ন্যাটো দেশগুলির। ওয়েস্টার্ন মিলিটারি অ্যালায়েন্সের বৈঠকে মস্কোর সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ এবং আগামী দিনে তাদের উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত ইউক্রেন সীমান্তে সেনা বৃদ্ধি করা নিয়ে আলোচনা হয়েছে ন্যাটোর বৈঠকে। ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ এবং মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন কড়া ভাষায় বার্তা দেন রাশিয়াকে। স্টোলটেনবার্গ বলেন, রাশিয়া যদি স্বাধীন রাষ্ট্র ইউক্রেনের উপর সেনা আগ্রাসন বন্ধ না করে তাহলে ভারী মূল্য চোকাতে হবে। অন্যদিকে মার্কিন স্টেট সেক্রেটারির হুঁশিয়ারি, মস্কো যেন তাদের কৃতকর্মের পরিণতির জন্য তৈরি থাকে। আগামী শুক্রবার থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট। তার আগে বুধবার সকালে মুম্বাইয়ে বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল ভারত নিউজিল্যান্ড দুই দলের অনুশীলন। বুধবার সকাল থেকে বাণিজ্য নগরীতে তুমুল বৃষ্টি শুরু হয়। তার জেরে বাতিল হয়ে গেল বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনদের প্রস্তুতি। কভার দিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠ ও পিচ ঢেকে রাখা হয়েছে। মুম্বাইয়ের আকাশ এইভাবে মেঘলা থাকলে দ্বিতীয় টেস্ট ম্যাচে বৃষ্টিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বোর্ড কর্তারা। কানপুরে প্রথম টেস্ট ড্র হয়েছে। শেষ দিনে ভারতীয় বোলাররা অনেক চেষ্টা করেও নিউজিল্যান্ডের শেষ উইকেট ফেলতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলরা। ফলে প্রথম টেস্ট ড্র হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টে ফিরছেন অধিনায়ক বিরাট কোহলি। ওয়াংখেড়েতে দ্বিতীয় টেস্ট জিততে পারলেই সিরিজ জিতবে ভারত। কিন্তু অন্ধ্র ও ওড়িশার ঘূর্ণিঝড়ের প্রভাব মুম্বাইয়ে পড়ায় দ্বিতীয় টেস্টে জয় নিয়ে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছে ভারতীয় শিবিরে। দীর্ঘ 40 বছর পর এবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং। বুধবার মোহামেডান মাঠে ঐতিহাসিক লিগ জয়ের উৎসবে ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত মুম্বাই সফরের মধ্যেও ভোলেননি মোহামেডান স্পোর্টিংয়ের লিগ জয়ের সাফল্যকে। তিনি মুম্বাই থেকে ফোনে মোহামেডান স্পোর্টিংকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। একই সঙ্গে মোহামেডান স্পোর্টিং যাতে আইএসএলে খেলতে পারে তার জন্য সাহায্যের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সংবর্ধনা মঞ্চে ছিল চাঁদের হাট। হাজির হয়েছিলেন সৈয়দ নাইমুদ্দিন, মোহাম্মদ আকবর, সাবির আলীর মতো অতীত দিনের দিকপাল ফুটবলাররা। এছাড়াও ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অনেক প্রাক্তন ফুটবলাররা। মোহামেডানের সাফল্যে উচ্ছ্বসিত নাইমুদ্দিন, আকবর, সাবির আলীরা। বুধবার ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল প্রতিযোগিতায় জয় দিয়ে শুরু করলেন দুবারের অলিম্পিক জয়ী ভারতীয় তারকা পিভি সিন্ধু। ওমেন সিঙ্গলসে প্রথম ম্যাচে ডেনমার্কের লিন ক্রিস্টোফারেন্সকে স্ট্রেট গেমে হারালেন সিন্ধু। অন্যদিকে পুরুষ সিঙ্গলসে প্রথম ম্যাচে জয় তুলে নিলেন কিদাম্বি শ্রীকান্ত। দুবারের অলিম্পিক পদক জয়ী সিন্ধু ডেনমার্কের লিন ক্রিস্টোফারেন্সকে 21-14 ও 21-26 গেমে হারালেন। অন্যদিকে কিদাম্বি শ্রীকান্ত মাত্র 42 মিনিটে ফ্রান্সের টোমা জুনিয়রকে 21-14, 21-16 গেমে বিপক্ষকে পরাস্ত করে পরের রাউন্ডে পৌঁছে গেলেন সিন্ধু শ্রীকান্ত। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। 2001-এর ব্লকবাস্টার হিট ফিল্ম গদার এক প্রেম কথার সিকুয়েল গদার 2 নিয়ে বেশ কয়েক মাস ধরেই জল্পনা শোনা যাচ্ছে টেনসিল টাউনে।
অবশেষে বুধবার থেকেই শুরু হয়ে গেল পরিচালক অনিল শর্মার এই ড্রিম প্রজেক্টের শুটিং। এদিন হয়ে গেল ছবির মহরত। গদরের মতো সিকুয়েলেও মুখ্য ভূমিকায় থাকছেন সানি দেওয়াল এবং অমিশা প্যাটেল। গদরের তারা সিং এবং সাকিনার ছেলে ছোট্ট জিতেকে ভুলে গিয়েছেন এমন সিনেপ্রেমী কিন্তু খুঁজে পাওয়া যাবে না। জিতের ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মা। গদরের সিকুয়েলের মূল আকর্ষণ কিন্তু হতে চলেছে জিতে উৎকর্ষই। তারা সাকিনার ছেলে জিতের গল্পকেই গদর 2তে এগিয়ে নিয়ে গিয়েছেন পরিচালক অনিল শর্মা। দীর্ঘ 21 বছর প্রতীক্ষার পর অবশেষে বড় পর্দায় ফের ফিরছে গদর 2, তাই সিনেপ্রেমী মহলে রীতিমতো খুশির হাওয়া। বক্স অফিসে ব্লকবাস্টার হিটের তকমা জিতে নিয়েছে সলমান খান আয়ুষ শর্মার নতুন ছবি অন্তিম দ্য ফাইনাল ট্রুথ। ছবির প্রচারের জন্য টাইগার 3 শুটিং পিছিয়ে দিয়েছেন ভাইজান। শোনা যাচ্ছে টাইগার 3 শুটিং আগামী সপ্তাহে শুরু করবেন তিনি। এরই মধ্যে সলমানের ভক্তদের জন্য মিলল দারুণ খবর, ফের নতুন ইন্ডিয়ান স্পাইয়ের চরিত্রে নজর কাটতে চলেছেন জাসুস টাইগার। ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের কিংবদন্তি স্পাই ছিলেন রবীন্দ্র কৌশিক। আপৎকালীন সময়ে দেশের প্রতিরক্ষার জন্য বহু কাজ করেছিলেন ব্ল্যাক টাইগার নামে খ্যাত এই র এজেন্ট। অসম্ভব প্রতিভাবান এই মানুষটি থিয়েটার ভালোবাসতেন, পছন্দ করতেন অভিনয় করতে। এবার নাকি সেই র এজেন্ট রবীন্দ্র কৌশিকের অনবদ্য কাহিনী দেখা যাবে সিনেমায়। আর ছবিতে ব্ল্যাক টাইগারের ভূমিকাতে নজর কাটতে চলেছেন ভাইজান সাল্লু মিয়া। এখনও সেই ছবির নাম ঠিক না হলেও শোনা যাচ্ছে ছবির প্রযোজনা করতে চলেছেন সলমানের বোন ভগ্নিপতি আলভিরা খান অগ্নিহোত্রী এবং অতুল অগ্নিহোত্রী। শোনা যাচ্ছে ছবির বাকি কাস্টিংও নাকি হতে চলেছে চমকপ্রদ। কারা কারা কাজ করবেন কিছুদিনের মধ্যেই তা প্রকাশ্যে আসবে। তবে আগামী বছরের শেষ পর্বের আগে এই স্পাই থ্রিলার ফিল্ম শুরুর কোনো সম্ভাবনা নেই, কারণ তার আগে এক ঝাঁক ছবির শুটিং ফ্লোর অপেক্ষা করছে সলমানের জন্য। দারুণ খুশি বলিউড অভিনেতা জন আব্রাহাম, কারণ অবশেষে গত বৃহস্পতিবার হৈ হৈ করে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি সত্যমেভ জয়তে 2। প্রতিদিন বক্স অফিসে ভালোই রোজগার করছে ছবি, তবে সেই সাফল্য উপভোগ করতে পারছেন না জন, কারণ নতুন বছরে 26শে জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি অ্যাটাক। ফুল টু অ্যাকশন প্যাকড এই ছবিতে জনের বিপরীতে রয়েছেন দুই নায়িকা রকুলপ্রীত সিং এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। তবে সবচেয়ে যেটা ভাবনার কথা, এখনো নাকি অ্যাটাকের শুটিং শেষই করতে পারেননি পরিচালক লক্ষ্যরাজ আনন্দ। শোনা যাচ্ছে রাত দিন এক করে ছবির শুটিং করছেন জন, রাকুল, জ্যাকলিনরা। তবে বলিপাড়ার সূত্রে খবর, শুটিং নাকি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। পুরো দেশে চলছে অ্যাটাকের ফাইনাল শিডিউলের শুটিং। পুরো দমে চলছে অ্যাটাকের ফাইনাল শিডিউলের শুটিং। এরই মধ্যে মিলল বড় খবর, ছবির একটি রোমান্টিক গানে শুটিং করবেন জন আব্রাহাম এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। না, মুম্বাই ফিল্ম সিটিতে নয়, রোমান্টিক এই গানের শুটিং হবে কোচিতে। ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং সেরেই রোমান্টিক এই গানের রিহার্সাল শুরু করে দেবেন জন, জ্যাকলিন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোচির উদ্দেশ্যে রওনা দেবে টিম অ্যাটাক। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। বিশ্বজুড়ে ফের বাড়ছে সংক্রমণ। বলিউডেও করোনার হানা অব্যাহত। তানিশা মুখোপাধ্যায়ের পর এবার করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা অমিত সাদ। সদ্যই সোশ্যাল সাইটে নিজের অসুস্থতার সংবাদ দিয়ে অভিনেতা লিখলেন, অত্যন্ত সতর্ক থাকা সত্ত্বেও তিনি করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। তবে তেমন কোনো বড় উপসর্গ নেই তার। আপাতত কিছুদিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন এবং কোভিড বিধি মেনে চলবেন। তবে অমিত আশাবাদী কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন তিনি। সকলকে সুস্থ এবং সাবধানে থাকারও বার্তা দিয়েছেন অমিত সাদ। এই মুহূর্তে বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম অমিত সাদ। একের পর এক ছবি ও ওয়েব সিরিজে তাঁর দাপুটে অভিনয় মন জয় করেছে দর্শকদের। বর্তমানে বেশ কিছু নতুন প্রজেক্টের শুটিং সারছিলেন অমিত। তবে তিনি করোনার কবলে পড়ায় বেশ কিছুদিন ব্যাহত হবে শুটিংয়ের কাজ। সুস্থ হয়ে ফের শুটিংয়ে যোগ দেবেন বলে জানিয়েছেন জিত কা জিত খ্যাত এই অভিনেতা। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।